ইরান ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের। মধ্যপ্রাচ্যের সংকট এশিয়ার অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার শঙ্কা। পাকিস্তান ইরান সামরিক উত্তেজনায় দুদেশের শক্তিমত্তা নিয়ে চলছে বিশ্লেষণ। পার্থক্য গড়ে দিতে পারে পারমাণবিক অস্ত্র ভান্ডার। জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা। আইওয়া ককাসের পর নিউ হ্যাম্পশায়ারেও জয়ের বিষয়ে আশাবাদী ট্রাম্প। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। ইরান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক পক্ষগুলো। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দুদেশের সংযত আচরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। অন্যদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে তেহরান এবং ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। ইরান পাকিস্তান হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে তোলপাড় চলছে আন্তর্জাতিক রাজনীতিতেও। এরই মধ্যে দুই দেশের প্রতি আলাদাভাবে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিকভাবে শক্তিশালী দুই দেশকে সংযত আচরণের আহ্বান ওয়াশিংটনের। পাকিস্তানের সাথে আমরা যোগাযোগ রাখছি, পুরো পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। দুই দেশই সামরিকভাবে সক্ষম, তাই আমরা চাই না উত্তেজনা আর বাড়ুক। এরই মধ্যে তেহরান এবং ইসলামাবাদের সাথে যোগাযোগ করেছে আঙ্কারা। ইরান এবং পাকিস্তান কেউই সংঘাত চায় না বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আমি এরই মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। আমরা জানিয়েছি এই সংকট কোনোভাবেই বাড়তে দেয়া ঠিক হবে না। আমাকে দুই পক্ষে আশ্বাস দিয়েছে যে উত্তেজনা আরও বাড়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এদিকে জাতিসংঘ জানিয়েছে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলা এবং দুই পক্ষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দুই দেশের মধ্যেই রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা দেখেছি আমরা, যাতে প্রাণহানি হয়েছে অনেকের। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। ইরান এবং পাকিস্তানের মধ্যে সামরিক কূটনৈতিক যে কোনো ধরনের বিবাদই হোক না কেন, তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা। এর পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর আহ্বান জানাচ্ছি। এর আগে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সুন্নি উগ্রবাদী গ্রুপ জয়শ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর জবাবে পরদিন ইরানি ভূখণ্ডেও পাল্টা হামলা করে পাকিস্তান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আঞ্চলিক শক্তিগুলোর কাছেই গ্রহণযোগ্যতা নেই তেহরানের, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তান ইরান সংঘাতকে কেন্দ্র করে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। চলমান পরিস্থিতি এটা স্পষ্ট করে যে ওই অঞ্চলে ইরানের কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রতিবেশীদের কেউই ইরানকে পছন্দ করে না। পরিস্থিতি কোন দিকে যাবে আমরা তা বলতে পারছি না, তবে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়ে পড়েছে এশিয়ার অন্য অঞ্চলেও। ইরান পাকিস্তানের নজিরবিহীন হামলা পাল্টা হামলায় দুদেশের মধ্যে তুঙ্গে উত্তেজনার বারুদ, যা তৈরি করেছে নতুন সংকট। বিশ্লেষকরা বলছেন টালমাটাল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব দূর করতে চায় তেহরান। ইরানের চিরশত্রু হিসেবে পরিচিত ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যে সাহস করেনি সেটি করেছে পাকিস্তান। সরাসরি হামলা চালিয়েছে ইরানের ভূখণ্ডে। সবশেষ গত শতকের ৮০ দশকে দেশটিতে হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল ইরাক, যা পরে গড়ায় যুদ্ধে। অবশ্য ইরানই আগে পাকিস্তানে হামলা চালিয়ে চলমান উত্তেজনার সূচনা করে। উগ্রপন্থী ও মাদক কারবারিদের দাপটে এমনিতেই অস্থিতিশীল আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের সীমান্ত। প্রায়ই উগ্রপন্থী দমনে অভিযান চালায় তিন দেশের সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া মাঝে মাঝে বিবাদেও জড়ায় দেশগুলো। তবে এর আগে কোনো পক্ষই সরাসরি সংঘাতে জড়ায়নি। বিশ্লেষকরা বলছেন, এমন নজিরবিহীন হামলা পাল্টা হামলার ঘটনায় অঞ্চলটিতে সংঘাতের শঙ্কা আরও বেড়েছে। দীর্ঘদিন ধরেই আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে উগ্রপন্থীরা ঘাঁটি গেড়ে আছে, যা নিয়ে তিন দেশের মধ্যেই ছিল বিবাদ। আর তাই তাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা আগেও ছিল।
তবে এর আগে কখনো দেশগুলোকে এমন সামরিক সংঘাতে জড়াতে দেখা যায়নি। ইরান পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে। তৈরি হয়েছে সংঘাত আরো বড় হওয়ার শঙ্কা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। সংঘাত ছড়িয়ে পড়েছে অনেক দেশে, এমনকি তেল আবিবের মিত্র যুক্তরাষ্ট্র জড়িয়েছে সরাসরি সংঘাতে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে সেই উত্তেজনার পারদ ছড়ালো পাকিস্তানেও। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা আরও দীর্ঘ হলে অস্থিতিশীল হয়ে পড়তে পারে গোটা এশিয়াই। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যারা এই সংঘাতে জড়িয়েছে সব গোষ্ঠী ইরানপন্থী হিসেবে পরিচিত। পাশাপাশি ইরাক, সিরিয়ার, পাকিস্তানে নিজেরাই সরাসরি হামলা চালিয়েছে তেহরান। বলা হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমাতেই নিজেদের পেশি শক্তি দেখাচ্ছে দেশটি। গাজার যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার পেছনে ইরানের হাত রয়েছে। অঞ্চল জুড়ে মিত্র এবং প্রক্সিদের ব্যবহার করেছে দেশটি। হুতি, হিজবুল্লাহর মাধ্যমে সহিংসতার সাথে সরাসরি জড়িত না হয়ে বিশ্বকে নিজেদের প্রভাব ও ক্ষমতা দেখাচ্ছে। আমার ধারণা, গোটা অঞ্চলে অস্থিরতা আরও বাড়বে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ইরানের। ইরান ও পাকিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুদেশই অবশ্য চলমান উত্তেজনা নিরসনের ইঙ্গিত দিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পাকিস্তান ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুই মুসলিম দেশের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমগুলোতে দুদেশের সামরিক শক্তির হিসেব নিকেশ শুরু হয়েছে। কার ঝুলিতে কত শক্তিশালী অস্ত্র রয়েছে, যুদ্ধ লাগলে কোন দেশ এগিয়ে থাকবে, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। S-300 রাশিয়া নির্মিত এই ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে অজেয়। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার MI-23 মতো এমন 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইরানকে ঘিরে রয়েছে 20টির বেশি মার্কিন সামরিক ঘাঁটি। মূলত ইসরায়েল সহ পশ্চিমাদের হামলা মোকাবেলায় সাজানো হয়েছে ইরানের সামরিক শক্তি। অন্যদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ HQ-9 এবং HQ-16-এর মতো মিসাইল সিস্টেম। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। নিয়মিত বাহিনী সদস্য সংখ্যা 6 লাখের বেশি। ইসরায়েল এবং পশ্চিমা আগ্রাসন ঠেকানোই মূল উদ্দেশ্য ইরানের সামরিক বাহিনীর। অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে দীর্ঘদিনের শত্রুতা মাথায় রেখে সাজানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিকল্পনা। দেশটির বাহিনীতে সদস্য সংখ্যা 6.5 লাখ। ইরানের বহরে রয়েছে 2500-এর বেশি ট্যাঙ্ক। অন্যদিকে পাকিস্তানের সংখ্যা 4000 ছাড়িয়েছে। বিশাল জলসীমা থাকা ইরান নৌবাহিনীর প্রধানতম শক্তি সাবমেরিন। 19টি সাবমেরিন রয়েছে দেশটির। অন্যদিকে ডেস্ট্রয়ার, করভেট, পেট্রোল বোট মিলিয়ে সামরিক নৌযান রয়েছে 120টির মতো। আর 5টি ডুবোজাহাজ রয়েছে পাকিস্তানের। এর পাশাপাশি 90টির মতো রয়েছে অন্যান্য যুদ্ধজাহাজ। সুখোই 30, MiG-29-এর মতো 500-র বেশি যুদ্ধবিমান রয়েছে ইরানের। তবে নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করেই চাহিদা পূরণের লক্ষ্য দেশটির। অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনীতে রয়েছে F-16, JF থান্ডারের মতো ফাইটার জেট সহ বিভিন্ন ধরনের প্রায় 1000 সামরিক বিমান। তবে ইরান পাকিস্তান সামরিক বাহিনীতে পার্থক্য করে দিয়েছে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা। ইরানের সমর ভাণ্ডারে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে সেই বিষয়ে রয়েছে বিতর্ক। তবে তেহরানের হাতে প্রায় 3000-এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানের সমর ভাণ্ডারে রয়েছে 130টি পরমাণু বোমা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। আবারও প্রকাশ্যে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের জন্য তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাব এবং উদ্যোগ তিনি নাকচ করে দিয়েছেন। এ সময় গাজায় সম্পূর্ণরূপে বিজয় না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া হামাসকে ধ্বংস করা ও বাসিন্দাদের ফিরিয়ে আনতে আরও কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান নেতানিয়াহু। জিম্মিদের উদ্ধারে ব্যর্থতায় ইসরায়েলে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বৃহস্পতিবারও তেল আবিবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অনেকে। এ সময় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। সবচেয়ে কম বয়সী জিম্মি কেফির বিবাসের প্রথম জন্মদিনে পালন করা হয় এই প্রতিবাদ কর্মসূচি। 7 অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে প্রায় 240 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস গেরিলারা, যার মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে শতাধিক জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এখনও হামাসের কাছে আছে আরও অন্তত 130 জন ইসরায়েলি।
গাজার পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না ইসরায়েল, এমনটাই জানালেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে চলমান যুদ্ধে অংশ নেওয়া 2/3 হামাস যোদ্ধাকে হত্যার দাবিও করেছেন তিনি। লড়ের দুটি ধাপ নির্ধারণ করেছি আমরা। প্রথমটি হলো যুদ্ধে অংশ নেয়া হামাস সন্ত্রাসীদের ধ্বংস করা। এখন পর্যন্ত তাদের 24টি রেজিমেন্টের মধ্যে 16 থেকে 17টি ধ্বংস করা হয়েছে। গোটা অঞ্চল থেকে হামাস নির্মূল হচ্ছে আমাদের পরের ধাপ, যেটি শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত থামব না আমরা। ইরানের মিসাইল হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। বৃহস্পতিবার দেশটির দহুক এলাকায় ইরানের হামলার প্রতিবাদ জানায় শত শত কুর্দি নাগরিক। এসব কুর্দিস্তানের পতাকা নিয়ে হয় মিছিল। আরেক দেশের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। গত সোমবার ইরাকের ইরবিল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অঞ্চলটিতে সংখ্যাগরিষ্ঠ নাগরিকই কুর্দি। তেহরান অবশ্য দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর ছিল লক্ষ্য। যদিও ইরাকের অভিযোগ, বেসামরিক স্থাপনায় হয়েছে হামলা। এই ঘটনায় উত্তপ্ত দুদেশের কূটনৈতিক সম্পর্ক। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হামলার পরও লোহিত সাগরে হুতিদের আক্রমণ বন্ধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের এক জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, অভিযানের পরও হুতিদের থামানো যায়নি, তাই এই অভিযানকে এখনই সফল বলে আখ্যা দিতে নারাজ বাইডেন। এ কারণেই লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তারা অভিযান চালিয়ে 2টি হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র সাগরের দক্ষিণাঞ্চলে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এবার সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 10 জনের। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার রাতে সিরিয়ায় দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সোয়েইদা প্রদেশে এই হামলা চালানো হয়। সিরীয় কর্তৃপক্ষ জানায়, আরমান ও মালহা নামে 2টি শহরে এই হামলা হয়। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। হামলার জন্য জর্ডানকে দায়ী করেছে দামেস্ক। যদিও জর্ডান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগেও অনুপ্রবেশ এবং চোরাকারবারি ঠেকাতে সিরিয়া সীমান্তে হামলা চালায় জর্ডান। রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডে এক ব্যক্তিকে 50 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার নাম মঙ্কল থিরাকোট। 30 বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেতাকে সাজা দেন দেশটির উত্তরাঞ্চলের শহর চিয়াং রায়ের একটি আপিল আদালত। থাইল্যান্ডের রাজতন্ত্রের অবমাননা আইনে কোনো ব্যক্তিকে দেয়া সবচেয়ে দীর্ঘ কারাদণ্ড এটি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে থাই রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট দেওয়ার দায়ে মঙ্কলকে এর আগে দেশটির একটি আদালত 28 বছরের কারাদণ্ড দেন। এই সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিল আদালতে তার বিরুদ্ধে আরও 11টি অপরাধ প্রমাণিত হয়। এর ফলে তার সাজার মেয়াদ বেড়ে যায়। আইওয়ার মতো নিউ হ্যাম্পশায়ারেও বড় জয়ের বিষয়ে আশাবাদী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে চালানো নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বাকি প্রার্থীদের রীতিমতো তুলোধুনো করেন। অপর প্রার্থী নিকি হ্যালিকে আরেক বাইডেন বলেও আখ্যা দেন। অন্যদিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গঠনে নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী রন ডেস্যান্টিস এবং নিকি হ্যালি। আইওয়া রাজ্যে বড় জয়ের পর এবার নিউ হ্যাম্পশায়ারে জয়ী হওয়ার প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়ে থাকে, আইওয়া ককাসে জয়ী প্রার্থী পান দলীয় মনোনয়ন। তাই আত্মবিশ্বাসী আর উচ্ছ্বসিত প্রার্থী তার ভাষণের শুরুতেই রীতিমতো তুলোধুনো করেন অপর মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালিকে, আর অপরাধী হিসাবে আখ্যা দেন প্রেসিডেন্ট বাইডেনকে। হোয়াইট হাউসে বসে রয়েছে উন্মাদ জো বাইডেন। সে এবং তার অপরাধী পরিবারকে হোয়াইট হাউস থেকে তাড়ানো প্রয়োজন। এই কারণেই আপনারা আমাকে ভোট দেবেন, কারণ নিকি হ্যালিকে সমর্থন জানানোর অর্থ বাইডেনকেই সমর্থন দেওয়া। আমি আশাবাদী আইওয়ার মতো আপনারা নিউ হ্যাম্পশায়ারও আমাকে জয় করবেন। আইওয়া রাজ্যের ভোটের পর মনোনয়ন দৌড় থেকে 2 প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ায় ট্রাম্পের লড়াই এখন সাউথ ক্যারোলাইনা রাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের সাথে। নিউ হ্যাম্পশায়ার প্রচারণায় সরব এই 2 প্রার্থীও। ট্রাম্প বলছেন তিনি সবচেয়ে শক্তিশালী অর্থনীতি দেবেন যুক্তরাষ্ট্রকে। বাইডেন বলছে তিনি মার্কিন অর্থনীতিকে উন্নত করেছেন। আমি বলবো আপনারা সুপার স্টোরে যান, গ্যাস পাম্পে যান। দেশের অর্থনীতির কি অবস্থান সেখানেই প্রকাশ পাচ্ছে। এর জন্য আপনাদের টেলিভিশন কিংবা পত্রিকা পড়ার দরকার নেই। আমি শুধু কথার কথা বলি না, যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব। আর এই কারণেই আপনারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন। 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে নিউ হ্যাম্পশায়ারে ভোটাভুটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরে এলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর হবে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন গণমাধ্যম এবিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, আইওয়া ককাসে ট্রাম্প জয়ী হয় অনেকটাই ভীত হয়ে পড়েছেন তিনি, তবে ভয় পেলেও নির্বাচনের ময়দান থেকে কেউ পালিয়ে যাবে না বলে জানান কমলা হ্যারিস। ট্রাম্পের ফিরে আসা ঠেকাতে তিনি ডেমোক্র্যাটদের পাল্টা লড়াই চালানোর আহ্বান জানান। নাইট্রোজেন গ্যাস দিয়ে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তোলপাড়। দেশটির আলাবামা অঙ্গরাজ্যের এমন সিদ্ধান্তের সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনার। এই পদ্ধতিকে মানবাধিকার লঙ্ঘন বলছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। কেনেথ স্মিথ নামে ওই অপরাধী নিজেও এমন পন্থায় শাস্তি কার্যকরের বিরোধিতা করছেন। মৃত্যুদণ্ড কার্যকরে ফাঁসি কিংবা প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার সবচেয়ে প্রচলিত। দেশভেদে সর্বোচ্চ শাস্তির প্রয়োগে আরও কিছু পদ্ধতিও দেখা যায়, তবে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির আলাবামা অঙ্গরাজ্যে প্রায় ২৬ বছর আগে খুন করার অপরাধে কেনেথ স্মিথ নামের ওই অপরাধীকে দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড, যা কার্যকর হবে আগামী ২৫ জানুয়ারি। নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারের সাথে যুক্ত একটি মাস্ক পরানো হবে স্মিথকে। পরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে গ্যাস তার দেহে প্রবেশ করলে বন্ধ হবে অক্সিজেন সরবরাহ, আর তাতেই মৃত্যু হবে তার। অসুস্থ প্রাণীর কষ্টহীন মৃত্যুতে কোথাও কোথাও নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হলেও প্রাণী চিকিৎসকদের দাবি এই পদ্ধতি পরীক্ষিত নয়। কাজেই স্মিথের সাজার পন্থাকেও যন্ত্রণাদায়ক ও অমানবিক আখ্যা দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। অপরীক্ষিত পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করছে জাতিসংঘ। নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের অপরীক্ষিত পদ্ধতি নিয়ে আমরা শঙ্কিত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে নিষ্ঠুর ও অমানবিক আচরণ। এমনকি যুক্তরাষ্ট্রের প্রাণী চিকিৎসকরাও বড় প্রাণীকে এই পদ্ধতিতে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে অজ্ঞান করার পরামর্শ দিয়েছেন, অথচ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের সময় তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। মূলত প্রাণঘাতী ইনজেকশনে যে ওষুধ ব্যবহার করা হয় মানুষ হত্যার কাজে তার বিক্রি নিষিদ্ধ হয়েছে ইউরোপে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। আর তাই দেশটির অনেক অঙ্গরাজ্যে খুঁজছে বিকল্প পন্থা। অপ্রচলিত পদ্ধতিতে নিজের সাজা কার্যকরের বিরোধিতা করছেন খোদ স্মিথ। নিয়েছেন আদালতে আপিলের সিদ্ধান্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্রেডরিক ডগলাস গ্রেটার রোচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই ঘটনা। দেশটির গণমাধ্যম জানায় বিমানটিতে ৫০ জন যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন, তবে এই ঘটনায় কেউই আহত হয়নি। বর্তমানে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির সেবা বন্ধ রয়েছে। কোনো ত্রুটি ছিল কিনা তা খুঁজতে চলছে পরীক্ষা নিরীক্ষা। আটলান্টিক মহাসাগর থেকে অন্তত ৮০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। বৃহস্পতিবার ২টি পৃথক কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে এই অভিবাসন প্রত্যাশীদের গ্র্যান ক্যানারিয়া দ্বীপে পাঠানো হয়েছে। নতুন বছরের প্রথম মাসেই সমুদ্রপথে স্পেনে অবৈধ অভিবাসীদের ঢল আশঙ্কাজনক হারে বেড়েছে। সরকারি তথ্যে জানুয়ারির প্রথম ১৫ দিনেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে স্পেনে প্রবেশ করেছেন ৩,৬০০-র বেশি মানুষ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০০% বেশি। ৯৫%ই বর্তমানে জায়গা হয়েছে ক্যানারি দ্বীপে। গত বছরে অবশ্য রেকর্ড সংখ্যক অনিয়মিত অভিবাসী স্পেন পাড়ি জমিয়েছেন। এ সংখ্যা প্রায় ৪০,০০০। পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায় এ তথ্য। পিয়ংইয়ংয়ের দাবি, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক মহড়ার প্রতিবাদে তাদের এই পদক্ষেপ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সক্ষমতা যাচাই করা হয়েছে তাদের পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোনের। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা, তবে কোথায় পরীক্ষা চালানো হয়েছে তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে দেশটির পূর্ব উপকূলে হয়েছে এই পরীক্ষা। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নৌবাহিনী ৩ দিনের মহড়া চালিয়েছে। ভারতের গুজরাটে পিকনিকের নৌকা ডুবে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২ জন, বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাদোদারা এলাকার হার্নি লেকে নৌকাটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জন শিশু, বাকি ২ জন শিক্ষক। পুলিশ জানায় নৌকাটিতে ২৩ শিক্ষার্থী সহ ২৭ জন যাত্রী ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এছাড়া নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেটও ছিল না। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে। বুধবার নতুন করে ছড়ানো সহিংসতা নিরাপত্তা বাহিনীর 2 কর্মকর্তা নিহত হয়েছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর মোরেহতে এই হামলা হয়। কর্তৃপক্ষ জানায় রাতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণের পাশাপাশি ছোড়া হয় গ্রেনেড। এতে পুলিশের 2 কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন পুলিশের 6 সদস্য। পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। অন্যদিকে থাউবাল জেলায় সহিংসতায় আহত হয়েছেন 3 বিএসএফ সদস্য। চীনের নাগরিকদের বিয়েতে আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। সাংহাই সিঙ্গেল নামে জীবনসঙ্গী খোঁজার এমন আয়োজনে সম্প্রতি হাজির হয় প্রায় 80,000 তরুণ তরুণী, যেখানে সম্ভাব্য পাত্রপাত্রী আসেন মুখে মাস্ক পরে পরিপাটি হয়ে। সাউন্ড সিস্টেমে বাজছে অভিজাত জ্যাজ মিউজিকের নরম সুর। স্তিমিত আলোয় মুখে মাস্ক পরে তরুণ তরুণীরা খোঁজার চেষ্টা করছেন তাদের জীবনসঙ্গী। চীনের সাংহাইয়ে বসেছে ব্যতিক্রমী এই আসর। নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদ্যোক্তা সহ নানা পেশার তরুণ তরুণী অংশ নেয় পাত্রপাত্রী খোঁজার অভিনব এই আয়োজনে। চলমান অর্থনৈতিক মন্দায় দেশটিতে বিয়ে কিংবা পরিবার গঠনের মতো বিষয়গুলো থেকে আগ্রহ হারাচ্ছে তরুণ তরুণীরা। এর মাঝেও যারা আগ্রহী, সংসার চালানোর খরচের কথা ভেবে তারাও চিন্তিত। তাই সিদ্ধান্তহীনতায় ভুগছে নতুন প্রজন্ম। বিষয়টি এমন নয় যে চীনের তরুণ তরুণীরা শখ করে বিয়ে করে না। ভালোবাসা, বিয়ে এই বিষয়গুলো একটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল। বর্তমান অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি বলতে সাংহাইয়ের মতো একটি শহরে জীবনযাপন অনেক ব্যয়বহুল। একা থাকলে অনেকভাবে খরচ কমানো যায়, কিন্তু সংসার হলে দুজনের উপরই অনেক দায়িত্ব চলে আসে। সন্তান হলে তো খরচ কয়েক গুণ বেড়ে যায়। এসব বিবেচনা করেই বিয়ে করার সাহস হয় না। বিশ্লেষকরা বলছেন, তরুণদের বিয়ের প্রতি এই অনাগ্রহ শুধু আর্থিক সংকটের কারণেই নয়, বদলেছে বিয়ে নিয়ে তাদের চিন্তাভাবনাও। বিয়ে বা পরিবার গঠনের ধারণাগুলোকে নতুনভাবে ভাবছে তারা। বিয়ের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে তরুণ প্রজন্ম। এমন হতে পারে বিয়ে একটা সময় একেবারেই থাকবে না। সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ড্যাড ধারণাগুলো তখন খুব সহজ হয়ে যাবে। একসময় অনেকেই মনে করত সন্তান না হলে জীবন ব্যর্থ, কিন্তু সেই ধারণাও বদলে গেছে এখন। দেশটির সরকার তরুণ তরুণীদের বিয়েতে আগ্রহী করতে আর্থিক প্রণোদনা, ট্যাক্স মওকুফ সহ নানা পদক্ষেপ নিলেও বছর বছর কমছে বিয়ে ও জন্মহার। বিভিন্ন জরিপে উঠে এসেছে, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা এই দেশটিতে চলতি বছর জন্মহার কমেছে আশঙ্কাজনকভাবে। টানা দ্বিতীয়বারের মতো দেশটির জন্মহারে ঘটল এই পতন। 2022 সালে দেশটির জনসংখ্যা ছিল 142,58,87,333। গেল বছর যা 0.20% কমে হয়েছে 142,56,52,352-তে। চলতি বছর দেশটির জনসংখ্যা নেমে দাঁড়িয়েছে 142,51,78,782-তে, যা গেল বছরের তুলনায় 0.3% কম। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।